চা বাগানে পথ হারিয়ে যখন ঘন কুয়াশায় শ্বশুরজি আমার গালে হাত রাখলেন এবং ফিসফিস করে বললেন যে তিনি আমাকে কত বছর ধরে অপেক্ষা করছিলেন, সেই মুহূর্তে আমার পুরো জীবন একটা সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে গেল। পাহাড়ে ছুটি কাটাতে এসেছি, সকাল ৫টায় উঠে চা বাগান দেখতে বেরোলাম। শ্বশুরজি বললেন আমিও যাব, বাকিরা ঘুমিয়ে আছে। চা বাগানে ঢুকে হাঁটতে লাগলাম। চারপাশে সবুজ চা গাছ, ভোরের কুয়াশা এত ঘন যে ১০ ফুট দূরে কিছু দেখা যায় না। হঠাৎ আমি পথ হারিয়ে ফেললাম। আমি চিৎকার করলাম, বাবা, আপনি কোথায়? তিনি কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলেন, বললেন, আমি এখানে, ভয় পেও না। তার হাত ধরলাম, আমরা একসাথে পথ খুঁজতে লাগলাম। কুয়াশা আরও ঘন হয়ে এলো, শীত বাড়ছিল, আমি কাঁপতে লাগলাম। শ্বশুরজি তার শাল আমার কাঁধে জড়িয়ে দিলেন, বললেন, গরম লাগবে। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন, আমার দিকে ঘুরলেন। কুয়াশায় তার মুখ অস্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি আমার গালে হাত রাখলেন, খুব নরম গলায় বললেন, বৌমা, আমি তোমার জন্য ২২ বছর অপেক্ষা করেছি। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছেন? তিনি আমার মুখের কাছে মুখ এনে ফিসফিস করলেন, যেদিন আমার ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হলো, সেদিন থেকে আমি তোমাকে নিজের করে পাবার স্বপ্ন দেখেছি, কিন্তু তুমি আমার ছেলের হয়ে গেলে। তার হাত এখনও আমার গালে, শীতল বাতাস বইছে, কিন্তু আমার শরীর ঘামছিল। তিনি চোখে চোখ রেখে বললেন, এখনও সময় আছে, চলো আমরা এই কুয়াশায় হারিয়ে যাই, কেউ খুঁজে পাবে না। আমরা নতুন পরিচয় নিয়ে কোথাও চলে যাব। আমি তোমাকে বিয়ে করব, তোমাকে সুখী রাখব, এটা প্রতিজ্ঞা করছি। আমার পুরো শরীর অন্যরকম হয়ে গেল। তার কথায় এমন একটা আবেগ ছিল যা আমাকে টেনে ধরছিল। মনে মনে একটা রোমাঞ্চ অনুভব করলাম। এই বয়সেও বাবার চেহারা বেশ সুদর্শন। তার কথাগুলো এতটাই আবেগপূর্ণ যে মনে হচ্ছিল তিনি সত্যি আমাকে ভালোবাসেন। কিন্তু আমি জানি এটা সম্পূর্ণ ভুল। আমি তার বউমা, আমার স্বামী, আমার বাচ্চারা আছে। আমি মুখে কঠিন গলায় বললাম, বাবা, আপনি কি বলছেন, বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ অনৈতিক। আমি আপনার বউমা, আপনার নাতি নাতনি আছে, আমার স্বামী, আমার সন্তানরা কি ভাববে? এটা সম্ভব নয়। প্লিজ চলুন বাড়ি ফিরি। বাবা তার হাত নামিয়ে নিলেন, গভীর দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমি জানতাম তুমি রাজি হবে না, কিন্তু আমার মনের কথা না বললে আর পারছিলাম না। তুমি ঠিকই বলেছ, এটা সম্পূর্ণ ভুল। আমার লজ্জা করছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কথা কাউকে বলো না। আমি প্রতিজ্ঞা করছি আবার কখনো এরকম কথা বলবো না। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে রইলাম। বাবা বললেন, চলো আমরা ফিরে যাই। তিনি আমার হাত ধরলেন এবং পথ খুঁজতে লাগলেন। প্রায় ২০ মিনিট হাঁটার পর আমরা বাগানের প্রান্তে এসে পৌঁছালাম। বাড়ি ফিরে এলাম। রুদ্র আর তানিয়া তখনও ঘুমিয়েছিল। রঘু চা বানাচ্ছিল। আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবছিলাম যা ঘটল। পরের ৩ দিন আমি বাবার সাথে ঠিকমতো কথা বলতে পারলাম না। বাবাও আমার দিকে তাকাচ্ছিলেন না। আমার মন খারাপ থাকছিল, কিন্তু বাচ্চাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। চতুর্থ দিন সকালে রুদ্র আর তানিয়া পাহাড়ে ট্রেকিং করতে গেল রঘুর সাথে। বাড়িতে শুধু আমি আর বাবা। দুপুরে খাবার সময় বাবা বললেন, মেঘনা, আমি আর পারছি না। তুমি আমার দিকে তাকাচ্ছ না, কথা বলছ না, আমি খুব কষ্ট পাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, বাবা, আপনি ভুল করেছেন, কিন্তু আমি বুঝতে পারি একাকিত্ব কতটা কষ্টের। আপনি মাকে হারিয়েছেন, একা থাকেন, মনের কথা কাউকে বলতে পারেন না। এই পরিস্থিতিতে মনে নানা রকম চিন্তা আসে। আমি আপনাকে ক্ষমা করছি, কিন্তু প্লিজ আবার কখনো এরকম কথা বলবেন না। বাবা চোখ মুছলেন, বললেন, তুমি খুব ভালো মেয়ে। আমার ছেলে ভাগ্যবান যে তোমার মতো বউ পেয়েছে। আমি প্রতিজ্ঞা করছি আবার কখনো এরকম ভুল করব না। সেদিন থেকে সবকিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাত প্রায় ২টো বাজে। হঠাৎ আমার ঘুম ভাঙল। মনে হল কেউ যেন জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমি উঠে জানালার দিকে তাকালাম। কুয়াশার মধ্যে একটা অস্পষ্ট ছায়া দেখলাম। আমি ভয় পেয়ে গেলাম। লাইট জ্বালালাম, কিন্তু বাইরে কিছু নেই, শুধু কুয়াশা। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে, আবার শুয়ে পড়লাম। পরদিন সকালে নাস্তার সময় তানিয়া বলল, মা, গতকাল রাতে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। আমি বললাম, কি স্বপ্ন? তানিয়া বলল, দেখলাম একটা বুড়ো মহিলা আমার ঘরে এসে আমার মাথায় হাত বুলাচ্ছে। তিনি সাদা শাড়ি পরে আছেন, তার মুখ দেখতে পাচ্ছিলাম না। তিনি কিছু বলছিলেন,
কিন্তু আমি বুঝতে পারছিলাম না। বাবা শুনে চমকে গেলেন। বললেন, তানিয়া, তুমি কি তাকে আবার দেখলে চিনতে পারবে? তানিয়া বলল, মুখ তো দেখিনি, কিন্তু তার গলার স্বর মনে আছে, খুব মিষ্টি স্বর। বাবা ভাবলেন কিছুক্ষণ। তারপর বললেন, হয়তো তোমার দাদিমা তোমাকে দেখতে এসেছিলেন। আমি বললাম, বাবা, এগুলো শুধু স্বপ্ন, ভূতপ্রেত বলে কিছু নেই। কিন্তু বাবা বললেন, মেঘনা, এই পাহাড়ে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমি নিজে অনেক কিছু দেখেছি। তোমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে তার উপস্থিতি অনুভব করি। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রুদ্র বলল, দাদু, আপনি কি দেখেছেন? বাবা বললেন, রাতে মাঝে মাঝে তোমার দাদিমার গলার স্বর শুনি, কখনো তার পায়ের শব্দ শুনি। একবার রাতে দেখলাম রান্নাঘরে কেউ বাসন ধুচ্ছে। আমি গিয়ে দেখি কেউ নেই, কিন্তু বাসন পরিষ্কার করে রাখা। আমি বললাম, হয়তো আপনার ভুল হয়েছে, অথবা রঘু রাতে এসে কাজ করেছে। বাবা মাথা নাড়লেন, বললেন, রঘু সন্ধ্যের পর এখানে আসে না, তার বাড়ি গ্রামের অন্য প্রান্তে। আমি এই কথাগুলোকে পাত্তা দিলাম না, ভাবলাম বাবার একাকিত্বের কারণে এরকম অনুভব হচ্ছে। কিন্তু সেই রাতে আরও অদ্ভুত কিছু ঘটল। রাত তখন ৩টে বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা শব্দে। মনে হলো কেউ আমার দরজায় টোকা দিচ্ছে। আমি উঠে দরজা খুললাম, কেউ নেই, করিডোর ফাঁকা। তখন শুনলাম নিচতলা থেকে কোনো একটা শব্দ আসছে। আমি সাহস করে নিচে নামলাম। শব্দটা আসছিল বাবার ঘর থেকে। আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম। শুনলাম বাবা কারো সাথে কথা বলছেন। আমি আস্তে করে দরজা খুললাম, দেখলাম বাবা বিছানায় বসে আছেন। তিনি কারো সাথে কথা বলছেন, কিন্তু ঘরে আর কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম, বাবা, আপনি কার সাথে কথা বলছেন? বাবা চমকে উঠলেন, বললেন, মেঘনা, তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ, আমি শব্দ শুনে এসেছি। আপনি কার সাথে কথা বলছিলেন? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমার শাশুড়ির সাথে। আমার মাথা ঘুরে গেল। বললাম, কি বলছেন বাবা, মা তো মারা গিয়েছেন। বাবা বললেন, আমি জানি, কিন্তু তিনি মাঝে মাঝে আমার কাছে আসেন, আমার সাথে কথা বলেন। আজও এসেছিলেন। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম বাবার মানসিক সমস্যা হয়েছে। আমি বললাম, বাবা, আপনি ঠিক আছেন তো? আপনার হয়তো ডাক্তার দেখানো উচিত। বাবা হেসে বললেন, আমি পাগল হই না মেঘনা। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু তোমার শাশুড়ি আসলেই আসেন। তিনি আমাকে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? বাবা বললেন, তিনি বলেছেন এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে। তিনি জানতেন কোথায় আছে, কিন্তু মারা যাওয়ার আগে আমাকে বলতে পারেননি। এখন তিনি আমাকে জানাতে এসেছেন। এবার আমার আগ্রহ হল। আমি বললাম, গুপ্তধন কোথায়? বাবা বললেন, তিনি বলেছেন চা বাগানের মাঝখানে একটা পুরনো বটগাছ আছে। সেই গাছের নিচে ৩ ফুট মাটি খুঁড়লে একটা লোহার বাক্স পাওয়া যাবে। সেই বাক্সে সোনার গয়না আর পুরনো জমির দলিল আছে। আমি বললাম, বাবা, এটা কিভাবে সম্ভব? মা যদি সত্যি আসেন, তাহলে সবাই দেখতে পাবে না কেন? বাবা বললেন, তিনি শুধু আমাকে দেখা দেন, আর তানিয়া তো তাকে স্বপ্নে দেখেছে। ছোটরা মাঝে মাঝে দেখতে পায়। তুমি বিশ্বাস না করলেও ক্ষতি নেই। কাল সকালে আমরা চা বাগানে যাব, বটগাছের নিচে খোঁড়াখুড়ি করব, তারপর দেখব কি পাওয়া যায়। আমি আর কিছু বললাম না। নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু ঘুম আসছিল না। ভাবছিলাম বাবা কি বলছেন, গুপ্তধন, এসব তো গল্পের বইয়ে হয়। বাস্তবে কি সম্ভব, নাকি বাবার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে? পরদিন সকালে নাস্তার পর বাবা বললেন, চলো আমরা চা বাগানে যাই। রুদ্র বলল, আমিও যাব। তানিয়াও বলল, আমিও। আমরা 4 জন মিলে চা বাগানে গেলাম। বাবা একটা কোদাল নিয়ে গেলেন। রঘুকেও সাথে নিলেন। চা বাগানে প্রায় ২০ মিনিট হাঁটার পর একটা বিশাল বটগাছ দেখলাম। গাছটা অনেক পুরনো, মোটা শিকড় মাটির উপর ছড়িয়ে আছে। বাবা বললেন, এই গাছের নিচে। রঘু কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম। প্রায় ২ ফুট খোঁড়ার পর কিচ্ছু পাওয়া গেল না। আমি ভাবলাম, দেখো, কিছু নেই, বাবার ভুল হয়েছে। কিন্তু রঘু আরও ১ ফুট খোঁড়ার পর হঠাৎ কোদাল একটা শক্ত জিনিসে ঠেকে গেল। রঘু বলল, দাদা, এখানে কিছু একটা আছে।
বাবা উত্তেজিত হয়ে বললেন, সাবধানে খোঁড়ো। রঘু হাত দিয়ে মাটি সরাতে লাগল। কিছুক্ষণ পর একটা লোসার বাক্স বেরিয়ে এলো। বাক্সটা অনেক পুরনো, চারপাশে মরিচা ধরেছে। আমার চোখ কপালে উঠে গেল। সত্যি একটা বাক্স? রুদ্র আর তানিয়া খুব উত্তেজিত হয়ে গেল। বাবা বাক্সটা তুলে নিলেন, বললেন, চলো বাড়িতে গিয়ে খুলি। আমরা বাড়ি ফিরে এলাম। বসার ঘরে সবাই বসলাম। বাবা একটা হাতুড়ি দিয়ে বাক্সের তালা ভাঙলেন। বাক্স খুলে সবাই অবাক হয়ে গেলাম। ভেতরে সত্যিই সোনার গয়না আছে, নেকলেস, কানের দুল, চুড়ি, সব কিছুই অনেক পুরনো ডিজাইনের। আর একটা মোটা খাম ছিল। বাবা খামটা খুললেন। ভেতরে কয়েকটা জমির দলিল আর পুরনো চিঠি। বাবা দলিলগুলো পড়তে লাগলেন। হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো বাবা? বাবা বললেন, এই দলিলগুলোতে লেখা আছে এই চা বাগানের একটা বড় অংশ আমাদের পরিবারের, কিন্তু অনেক বছর আগে আমার বাবা একজনের কাছে এই দনি বন্ধক রেখেছিলেন। দলিল হারিয়ে গেছিল বলে আমরা জমি ফেরত পাইনি। এখন সেই দলিল পেলাম। রুদ্র বলল, মানে এই জমি আমাদের? বাবা বললেন, হ্যাঁ, এই দলিল দিয়ে আমরা জমি ফেরত পেতে পারি। এই জমির দাম কয়েক করোড় টাকা হবে। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? বাবা বলেছেন শাশুড়িমা তাকে জানিয়ে গেছেন, আর সত্যি সব পাওয়া গেল। আমি বললাম, বাবা, এটা অবিশ্বাস্য, মা সত্যিই আসেন? বাবা হেসে বললেন, আমি তোমাকে বলেছিলাম, তোমার শাশুড়ি আমাদের দেখাভাল করেন। তিনি জানতেন আমাদের আর্থিক সমস্যা আছে, তাই এই গুপ্তধনের কথা জানাতে এসেছেন। আমি চুপ করে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। এটা কি সত্যি অতিপ্রাকৃত কিছু, নাকি শুধু কাকতালীয়? কিন্তু বাবা কিভাবে জানলেন ঠিক কোথায় খুঁড়তে হবে, এত নিখুঁতভাবে? সেদিন বিকেলে আমি একা বাগানে বসেছিলাম। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা বাতাস এলো। আমি ঘুরে তাকালাম। কেউ নেই, কিন্তু মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। একটা মৃদু মিষ্টি সুগন্ধ পেলাম। এই সুগন্ধটা আমার পরিচিত। শাশুড়িমা এই সুগন্ধের পারফিউম ব্যবহার করতেন। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। তবুও সেই উপস্থিতি অনুভব করছিলাম। হঠাৎ আমার কানের কাছে একটা ফিসফিস শব্দ শুনলাম। মেঘনা? আমি চমকে উঠলাম। চারপাশে কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট শুনলাম। আমি ভয় পেয়ে গেলাম। আবার সেই আওয়াজ এলো, ভয় পেও না মা, আমি তোমার ক্ষতি করব না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কোনো উত্তর এলো না, কিন্তু সেই উপস্থিতি আরও শক্তিশালী হল। তারপর আবার সেই কণ্ঠস্বর, আমি তোমার শাশুড়ি, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তুমি আমার ছেলেকে খুব ভালোবাসো, আমার নাতি নাতনিদের ভালো রেখেছ, আমি খুশি। আমি চোখের জল ঠেকতে লাগলাম। আমি বললাম, মা, আপনি সত্যিই আছেন? আবার সেই কণ্ঠস্বর, হ্যাঁ মা, আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের দেখাভাল করি। আমার স্বামী খুব একা, তার সাথে থেকো, তাকে একা ছেড়ে যেও না। আমি বললাম, আমি তার দেখাভাল করব মা, প্রতিজ্ঞা করছি। সেই কণ্ঠস্বর আরেকবার এলো, আর একটা কথা, চা বাগানে যে পুরনো বটগাছ আছে, সেই গাছের পূর্ব দিকে আরেকটা গাছ আছে, সেই গাছের নিচে আরেকটা বাক্স আছে, কিন্তু সেই বাক্স খুলো না, সেটা অভিশপ্ত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অভিশপ্ত কেন? কিন্তু আর কোনো উত্তর এলো না। সে উপস্থিতি হালকা হয়ে গেল, সুগন্ধও মিলিয়ে গেল। আমি একা বসে রইলাম। মনে মনে ভাবছিলাম, শাশুড়িমা কি বলেছেন? আরেকটা বাক্স? অভিশপ্ত? আমি এই কথা বাবাকে বলবো কিনা ভাবছিলাম। যদি বলি, বাবা নিশ্চয়ই সে বাক্স খুঁজতে যাবেন। কিন্তু শাশুড়িমা তো বলেছেন সেটা অভিশপ্ত, খোলা উচিত নয়। আমি সিদ্ধান্ত নিলাম এই কথা কাউকে বলবো না। কিন্তু পরদিন রাতে আরও অদ্ভুত কিছু ঘটল। রাত তখন 4টে বাজে। হঠাৎ তানিয়ার চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে তানিয়ার ঘরে গেলাম। দেখলাম তানিয়া বিছানায় বসে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তানিয়া বলল, মা, আমি দাদিমাকে দেখলাম। তিনি আমার ঘরে এসেছিলেন, আমাকে সাবধান করতে বলছিলেন। আমি বললাম, সাবধান কিসের? তানিয়া বলল, তিনি বললেন, চা বাগানে যেও না, সেখানে বিপদ আছে, বিশেষ করে পূর্ব দিকের পুরনো গাছের কাছে যেও না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। শাশুড়িমা আমাকে একই কথা বলেছিলেন,
আর এখন তানিয়াকেও সাবধান করতে এসেছেন। এর মানে কি? সত্যি কি কোনো বিপদ আছে? পরদিন সকালে আমি বাবাকে সবকিছু বললাম। শাশুড়িমা আমার সাথে কথা বলেছেন, আরেকটা বাক্সের কথা বলেছেন, কিন্তু সেটা অভিশপ্ত। আর তানিয়াও স্বপ্নে শাশুড়িমাকে দেখেছে, তিনি সাবধান করেছেন। বাবা শুনে গম্ভীর হয়ে গেলেন। বললেন, তোমার শাশুড়ি ঠিকই বলেছেন। আমি জানতাম সেই পুরনো গাছের কাছে কিছু একটা আছে। অনেক বছর আগে আমার বাবা আমাকে বলেছিলেন, সেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন সেখানে অশুভ শক্তি আছে। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের অশুভ শক্তি? বাবা বললেন, আমার ঠাকুরদাদা ছিলেন একজন তান্ত্রিক। তিনি অনেক তন্ত্রমন্ত্র জানতেন। তার মৃত্যুর আগে তিনি তার তন্ত্রের বইপত্র আর জিনিসপত্র একটা বাক্সে ভরে মাটিতে পুঁতে রেখেছিলেন। তিনি বলে গিয়েছিলেন, কেউ যেন সেই বাক্স না খোলে। যে খুলবে তার ওপর অভিশাপ নেমে আসবে। আমি শিউরে উঠলাম। বললাম, তাহলে আমরা সেই বাক্সের কাছে যাব না? বাবা মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, যাওয়া উচিত নয়। কিন্তু সমস্যা হলো, রঘু গতকাল আমাকে বলেছিল সে চা বাগানে একটা পুরনো গাছের কাছে মাটিতে কিছু একটা পুঁতে রাখা দেখেছে। সে খুঁড়ে দেখতে চাইছে। আমি বললাম, রঘুকে থামাতে হবে। তাকে বলুন সেখানে যেতে নিষেধ। বাবা বললেন, আমি বলবো, কিন্তু রঘু খুব কৌতূহলী, সে না মানতে পারে। সেদিন বিকেলে বাবা রঘুকে ডেকে বললেন, রঘু, তুমি চা বাগানের পূর্ব দিকের পুরনো গাছের কাছে যেও না, সেখানে বিপদ আছে। রঘু হেসে বলল, দাদা, আপনি ভূতে বিশ্বাস করেন? আমি ভয় পাই না। আমি কাল সেখানে গিয়ে খুঁড়ে দেখব কি আছে। বাবা রাগ করে বললেন, রঘু, আমি তোমাকে মানা করছি, এটা আদেশ। কিন্তু রঘু ধর করে বসল। বলল, দাদা, হয়তো সেখানেও ফোনাদানা আছে। আমি খুঁড়ে দেখব, আপনি থামাতে পারবেন না। বাবা আর কিছু বললেন না, কিন্তু তার মুখ চিন্তিত হয়ে গেল। রাতে খাওয়ার পর বাবা বললেন, মেঘনা, আমার মনে হচ্ছে রঘু কাল সেখানে যাবে। আমাদের কিছু করা উচিত। আমি বললাম, আমরা কি করতে পারি? রঘু তো শুনছে না। বাবা বললেন, কাল সকালে আমরা রঘুর আগে সেখানে যাব। যদি সত্যিই কোনো বাক্স থাকে তাহলে সেটা আমরা সরিয়ে ফেলব, কোথাও লুকিয়ে রাখব, যেখানে রঘু খুঁজে পাবে না। আমি বললাম, কিন্তু আমরা সেই বাক্স খুলব না, শুধু লুকিয়ে রাখব। বাবা বললেন, হ্যাঁ, খোলার দরকার নেই, শুধু লুকিয়ে রাখব। পরদিন খুব ভোরে আমি আর বাবা চা বাগানে গেলাম। কোদাল নিয়ে গেলাম। বটগাছ থেকে পূর্ব দিকে প্রায় 50 ফুট দূরে আরেকটা পুরনো গাছ দেখলাম। গাছটা অনেক বিশাল, কিন্তু একদম শুকনো। একটা পাতাও নেই। মনে হচ্ছিল গাছটা মরে গেছে অনেক বছর আগে, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। গাছের কাছে যেতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো এখানে আসা উচিত হয়নি। চারপাশে একটা ভারী পরিবেশ, বাতাসও যেন থমকে গেছে। বাবা বললেন, এখানেই খুঁড়ব। তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। প্রায় 1.5 ফুট খোঁড়ার পর কোদাল শক্ত কিছুতে আটকে গেল। বাবা হাত দিয়ে মাটি সরাতে লাগলেন। একটা কালো লোহার বাক্স বেরিয়ে এলো। বাক্সটা আগের বাক্সের চেয়ে ছোট, কিন্তু অনেক ভারী। বাক্সের গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। আমি সেই চিহ্নগুলো দেখে ভয় পেয়ে গেলাম। মনে হলো কোনো অশুভ প্রতীক। বাবা বাক্সটা তুলে নিলেন, বললেন, চলো, এটা বাড়িতে নিয়ে লুকিয়ে রাখি। আমরা বাড়ি ফিরে এলাম। বাবা বাক্সটা তার ঘরের আলমারির পেছনে লুকিয়ে রাখলেন। বললেন, কাউকে বলো না এ বাক্সের কথা, বিশেষ করে রঘুকে। কিন্তু সেদিন দুপুরে রঘু আমাদের খুঁজতে লাগল। সে বলল, দাদা, আমি সেই পুরনো গাছের কাছে গিয়েছিলাম, দেখলাম মাটি খোঁড়া আছে। কেউ কি আগে গিয়েছিল? বাবা মিথ্যে বললেন, আমি জানি না, হয়তো কোনো জন্তু জানোয়ার মাটি খুঁড়েছে। রঘু বিশ্বাস করল না। সে বলল, দাদা, আপনি কিছু লোকাচ্ছেন। আমি জানি সেখানে কিছু ছিল, আপনি তুলে নিয়েছেন। বাবা রাগ করে বললেন, রঘু, তুমি বাড়াবাড়ি করছো, তোমার কাজ করো। রঘু রাগ করে চলে গেল। কিন্তু আমার মনে হলো সে এত সহজে ছাড়বে না। সেদিন রাতে আরও অদ্ভুত কিছু ঘটল। রাত প্রায় 11টা বাজে। আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। হঠাৎ বাড়িতে একটা জোরে আওয়াজ হলো। মনে হলো কিছু একটা পড়ে গেছে। আমি উঠে বাইরে এলাম।
দেখলাম বাবার ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি বাবার আলমারি খোলা পড়ে আছে। সেই কালো বাক্সটা মেঝেতে পড়ে আছে। বাবা ঘুম থেকে উঠে এলেন, দেখে অবাক হলেন, বললেন, এটা কিভাবে পড়ল? আমি তো আলমারি বন্ধ করে রেখেছিলাম। আমি বললাম, হয়তো ঠিকমতো বন্ধ হয়নি। কিন্তু মনে মনে সন্দেহ হল। শাশুড়িমা বলেছিলেন এই বাক্স অভিশপ্ত, হয়তো সত্যিই কিছু অশুভ শক্তি আছে। বাবা বাক্সটা আবার তুলে আলমারিতে রাখলেন। এবার দরজা তালা দিয়ে বন্ধ করলেন। কিন্তু পরদিন সকালে দেখলাম আবার আলমারি খোলা, বাক্স মেঝেতে পড়ে আছে। এবার আমি ভয় পেয়ে গেলাম। বাবাকে বললাম, বাবা, এই বাক্স বাড়িতে রাখা ঠিক হচ্ছে না, এটা নিয়ে কিছু একটা করতে হবে। বাবা বললেন, তুমি ঠিক বলেছ, কিন্তু কি করব? আবার মাটিতে পুঁতে রাখব? আমি বললাম, না, সেটাও ঠিক হবে না, রঘু খুঁজে পাবে। আমাদের এই বাক্স নদীতে ফেলে দিতে হবে, অনেক দূরে, যেখানে কেউ খুঁজে পাবে না। বাবা রাজি হলেন। সেদিন বিকেলে আমরা দুজনে বাক্সটা নিয়ে পাহাড়ের অন্যদিকে গেলাম। সেখানে একটা গভীর খাদ আছে, নিচে একটা ছোট নদী বয়ে যায়। আমরা সেই খাদের ধারে দাঁড়ালাম। বাবা বাক্সটা ছুঁড়ে ফেলতে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, দাদা, আপনি কি করছেন? আমরা ঘুরে তাকালাম, দেখলাম রঘু দাঁড়িয়ে আছে। সে আমাদের অনুসরণ করে এসেছে। রঘু বলল, দাদা, এ বাক্সে কি আছে, আমাকে দেখান। বাবা বললেন, রঘু, তোমার কোনো দরকার নেই এটা জানার, চলে যাও। কিন্তু রঘু এগিয়ে এলো, বলল, দাদা, আমি জানি এই বাক্সে মূল্যবান কিছু আছে, আমাকেও ভাগ দিতে হবে, নইলে আমি সবাইকে বলে দেব। বাবা রাগ করে বললেন, রঘু, তুমি ভুল করছ, এই বাক্সে কোনো সোনাদানা নেই, এটা অভিশপ্ত, যে খুলবে তার ক্ষতি হবে। রঘু হেসে বলল, আমি ভূতপ্রেত বিশ্বাস করি না, আমাকে বাক্স দিন। সে জোর করে বাক্স কেড়ে নিতে গেল। বাবা বাক্স ধরে রাখলেন। দুজনের মধ্যে টানাটানি শুরু হলো। হঠাৎ বাক্স আবার হাত থেকে পিছলে গিয়ে মাটিতে পড়ল। বাক্সের তালা ভেঙে গেল, ঢাকনা খুলে গেল। বাক্সের ভেতর থেকে একটা ঘন কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটা দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। আমরা সবাই পিছিয়ে গেলাম। ধোঁয়ার মধ্যে একটা অদ্ভুত আকৃতি তৈরি হল। মনে হলো কোনো মানুষের ছায়া, কিন্তু অনেক বড়, প্রায় ৮ ফুট লম্বা। সেই ছায়া আমাদের দিকে এগিয়ে এলো। রঘু ভয় পেয়ে চিৎকার করে দৌড়াতে লাগল, কিন্তু কয়েক পা যেতেই সে হটকে খেয়ে পড়ে গেল। সেই ছায়া রঘুর কাছে গেল। রঘু চিৎকার করতে লাগল। আমরা সাহায্য করতে গেলাম, কিন্তু পারলাম না। সেই ছায়া রঘুকে স্পর্শ করল। রঘুর চিৎকার থেমে গেল। সে নিথর হয়ে শুয়ে রইল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। বাবা আমার হাত ধরে বললেন, দৌড়াও। আমরা সেখান থেকে দৌড়ে পালালাম। পেছনে ফিরে তাকালাম, দেখলাম সেই ছায়া এখনও সেখানে আছে, কিন্তু আমাদের অনুসরণ করছে না। আমরা বাড়ি ফিরে এলাম। রুদ্র আর তানিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? আমরা সব বললাম। রুদ্র বলল, আমাদের রঘুকে সাহায্য করতে হবে। বাবা বললেন, আমরা কিছু করতে পারব না, রঘু ভুল করেছে, সে বাক্স খুলে দিয়েছে, এখন তার ফল ভোগ করতে হবে। আমি বললাম, কিন্তু আমরা তাকে একা সেখানে ফেলে আসতে পারি না। বাবা বললেন, তুমি ঠিক বলেছ, আমাদের কিছু করতে হবে, কিন্তু কি? হঠাৎ আমার মনে পড়ল শাশুড়িমার কথা। তিনি তো সব জানেন, হয়তো তিনিই সাহায্য করতে পারবেন। আমি বললাম, বাবা, আমাদের মায়ের সাহায্য চাইতে হবে, তিনি হয়তো জানেন কিভাবে এই সমস্যা সমাধান করা যায়। বাবা মাথা নাড়লেন, বললেন, তুমি ঠিক বলেছ, চলো আমরা তোমার শাশুড়ির কাছে প্রার্থনা করি। আমরা বাবার ঘরে গেলাম, সেখানে শাশুড়িমার ছবি রাখা আছে। আমরা ছবির সামনে বসে প্রার্থনা করতে লাগলাম। বাবা বললেন, প্লিজ আমাদের সাহায্য করো, রঘু বিপদে পড়েছে, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। প্রায় আধ ঘণ্টা প্রার্থনা করার পর হঠাৎ ঘরে সেই মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল। আমি বুঝলাম শাশুড়িমা এসেছেন। সেই ফিসফিস কণ্ঠস্বর শুনলাম, ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু তোমাদেরও কিছু করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, আমাদের কি করতে হবে? সেই কণ্ঠস্বর বলল, তোমরা আবার সেই জায়গায় যাও, সাথে করে একটা পবিত্র জল নিয়ে যাও, গঙ্গা জল হলে ভালো হয়, আর একটা মন্ত্র পড়তে হবে। আমি মন্ত্র বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো।
শাশুড়িমা একটা মন্ত্র বললেন। বাবা মনোযোগ দিয়ে শুনলেন, মন্ত্রটা মুখস্থ করলেন। তারপর শাশুড়িমা বললেন, তোমরা গঙ্গাজল ছিটিয়ে এই মন্ত্র ১০৮ বার পড়বে। তাহলেই সেই অশুভ শক্তি চলে যাবে। কিন্তু মনে রাখবে, তোমরা যখন মন্ত্র পড়বে তখন ভয় পেলে চলবে না। ভয় পেলে মন্ত্র কাজ করবে না। আমরা বুঝলাম। বাবার কাছে একটা বোতল গঙ্গাজল ছিল। আমরা সেটা নিয়ে আবার সেই জায়গায় গেলাম। সন্ধে হয়ে গেছে, চারপাশে অন্ধকার। আমরা একটা টর্চ লাইট নিয়ে গেলাম। সেই জায়গায় পৌঁছে দেখলাম রঘু এখনও সেখানে শুয়ে আছে। সেই কালো ছায়াও আছে। ছায়াটা রঘুর চারপাশে ঘুরছে। আমরা কাছে গেলাম। বাবা গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। আমিও সাথে পড়তে লাগলাম। প্রথমে কিছুই হলো না, কিন্তু কিছুক্ষণ পর সেই ছায়া অস্থির হয়ে উঠল। সে আমাদের দিকে এগিয়ে এলো। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বাবা আমার হাত চেপে ধরলেন, বললেন, ভয় পেও না, মন্ত্র পড়তে থাকো। আমরা মন্ত্র পড়তে থাকলাম আরও জোরে। সেই ছায়া আমাদের একদম কাছে এসে গেল। তার থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। আমার শরীর জমে যাচ্ছিল, কিন্তু আমি মন্ত্র পড়া বন্ধ করলাম না। হঠাৎ সেই ছায়া একটা ভয়ঙ্কর চিৎকার করল। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। কালো ধোঁয়া হালকা হয়ে এলো। শেষে সম্পূর্ণ উধাও হয়ে গেল। রঘু হঠাৎ কাশতে শুরু করল। তার জ্ঞান ফিরে এলো। আমরা দৌড়ে রঘুর কাছে গেলাম। রঘু উঠে বসল, বলল, কি হয়েছিল? আমার কিছু মনে নেই। বাবা বললেন, তুমি অচেতন হয়ে পড়েছিলে, এখন ঠিক আছো? রঘু মাথা নাড়ল, বলল, হ্যাঁ, এখন ভালো লাগছে। আমরা রঘুকে নিয়ে বাড়ি ফিরলাম। পথে বাবা রঘুকে সব বললেন। রঘু শুনে ভয় পেয়ে গেল। বলল, দাদা, আমি ভুল করেছি, আমি আপনার কথা শুনিনি, আমি খুব দুঃখিত, আমি আর কখনো এরকম করব না। বাবা বললেন, ঠিক আছে, তুমি বেঁচে আছো এটাই বড় কথা। কিন্তু মনে রাখবে, কোনো কিছুতে অতিরিক্ত লোভ করা উচিত নয়। তুমি সোনার লোভে পড়ে নিজের জীবন বিপদে ফেলেছিলে। রঘু মাথা নিচু করে বলল, আমি বুঝতে পেরেছি, আমি আমার ভুল থেকে শিখে নিয়েছি। সেদিন রাতে আমরা সবাই একসাথে বসলাম। রুদ্র আর তানিয়া সব শুনে অবাক হল। তানিয়া বলল, মা, সত্যি কি ভূতপ্রেত আছে? আমি বললাম, আমি জানি না, কিন্তু এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা বুঝি না। হয়তো অতি প্রাকৃত কিছু সত্যিই আছে। বাবা বললেন, তোমার শাশুড়িমা আমাদের রক্ষা করেছেন, তিনি এখনও আমাদের পাশে আছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। পরদিন সকালে আমরা সেই কালো বাক্সটা নিয়ে আবার সেই খাদের কাছে গেলাম। এবার বাক্সটা গভীর খাদে ফেলে দিলাম। দেখলাম বাক্স নিচের নদীতে পড়ে গেল, জলের স্রোতে ভেসে গেল। আমরা নিশ্চিন্ত হলাম। সেদিন থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। সব কিছু স্বাভাবিক হয়ে গেল। আমরা আরও কয়েকদিন পাহাড়ে থাকলাম, তারপর শহরে ফিরে গেলাম। দেবাশিসকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু যখন প্রথম বাক্সে সোনা আর জমির দলিল দেখল, তখন বিশ্বাস করতে বাধ্য হল। জমির দলিল দিয়ে আমরা আইনি প্রক্রিয়া শুরু করলাম। কয়েক মাস পর আমরা সেই চা বাগানের একটা বড় অংশের মালিকানা ফিরে পেলাম। সেই জমি বিক্রি করে প্রচুর টাকা পেলাম। আমাদের পরিবারের আর্থিক সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যা শিখলাম তা হল পারিবারিক বন্ধন আর পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা। শাশুড়িমা মারা গিয়েছেন, কিন্তু তিনি এখনও আমাদের দেখাভাল করেন। তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আর বাবা, তিনি এখন আর একা নন। দেবাশিস সিদ্ধান্ত নিল আমরা বছরে অন্তত ৩ বার পাহাড়ে যাব, বাবার সাথে সময় কাটাব। তিনি খুব খুশি হলেন। আর সেই চা বাগানে যে ঘটনা ঘটেছিল সেই সকালে, যখন বাবা আমার কাছে তার মনের কথা বলেছিলেন, সেই কথা আমি কখনো কাউকে বলিনি। এটা আমাদের মধ্যে একটা গোপন ব্যাপার হয়ে থাকল। বাবা তার প্রতিজ্ঞা রাখলেন, আর কখনো সেরকম কথা বলেননি। তিনি আবার আগের মতো আমার শ্বশুর হয়ে গেলেন, একজন স্নেহশীল, দায়িত্বশীল পরিবারের প্রধান। আর আমি তাকে শ্রদ্ধা করি, তার একাকিত্ব বুঝি, চেষ্টা করি তাকে পরিবারের সাথে সংযুক্ত রাখতে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক রহস্য আছে, অনেক অদ্ভুত ঘটনা ঘটে যা আমরা ব্যাখ্যা করতে পারি না। কিন্তু সবসময় মনে রাখতে হবে, পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবারের বন্ধন সবচেয়ে শক্তিশালী, আর মৃত্যুও সেই বন্ধন ছিন্ন করতে পারে না। আজও মাঝে মাঝে পাহাড়ে যাই, চা বাগানে হাঁটি, সেই বটগাছের কাছে দাঁড়িয়ে শাশুড়িমার কথা মনে পড়ে। তার সেই মিষ্টি সুগন্ধ মাঝে মাঝে অনুভব করি। মনে হয় তিনি আমার পাশেই আছেন, আমাকে আশীর্বাদ করছেন। আর সেই পুরনো শুকনো গাছটা, সেটা একদিন ঝড়ে ভেঙে পড়েছিল। এখন সেখানে নতুন ঘাস গজিয়েছে, ফুল ফুটেছে।
মনে হয় সেই অশুভ শক্তি চলে যাওয়ার পর জায়গাটা আবার প্রাণ ফিরে পেয়েছে। জীবন চলতে থাকে, দিন যায়, রাত আসে, কিন্তু এই স্মৃতিগুলো চিরকাল আমার মনে থাকবে। সেই মিসময় পাহাড়, সেই কুয়াশা ঢাকা চা বাগান, সেই অদ্ভুত ঘটনাগুলো। আর সবচেয়ে বড় কথা, শাশুড়িমার ভালোবাসা, যা মৃত্যুর পরও আমাদের রক্ষা করে চলেছে। এই হলো আমার গল্প, একটা অবিশ্বাস্য, রহস্যময়, রোমাঞ্চকর গল্প। আপনারা বিশ্বাস করুন আর না করুন, এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল, আর আমি আজও সেই দিনগুলোর কথা ভাবলে শিউরে উঠি। শেষে একটা কথা বলতে চাই, জীবনে অনেক রহস্য আছে, সব রহস্যের সমাধান হয় না, কিছু প্রশ্নের উত্তর থাকে না, কিন্তু সেগুলো নিয়ে ভাবতে থাকাই জীবনের মজা। আর পরিবার, ভালোবাসা, শ্রদ্ধা, এই জিনিসগুলো কখনো ভুলে যাওয়া উচিত নয়। এগুলোই আমাদের আসল সম্পদ, এগুলোই আমাদের শক্তি। ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে।